আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং কোর্স এর মিড এক্সাম ডিসকাশন সেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি মোহাম্মদ নওশিন জামান। সো আমাদের প্রথম ডিসকাশন সেশন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের এই ভিডিওতে আমরা তিনটা টপিক নিয়ে কথা বলবো: লিনিয়ার রিগ্রেশন, মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন আর লজিস্টিক রিগ্রেশন। সো আমরা জানি আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোতে আমাদের রিগ্রেশন যে মেথডটা এটার ব্যবহার অনেক বেশি। আমরা বিশেষ করে যদি বলি যে লিনিয়ার রিগ্রেশন বা মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন, এই দুই টাইপের রিগ্রেশন সাধারণত হচ্ছে আম, কোনো ভ্যালু প্রেডিক্ট করার জন্য ইউজ করি, বা কোনো ভ্যালু প্রেডিকশন টাইপের কোনো প্রবলেম যদি থাকে তখন তখন হচ্ছে আমরা এই রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশন টাইপের প্রবলেমগুলো বা মেথডটা ইউজ করি। আর লজিস্টিক রিগ্রেশন সাধারণত আমাদের ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে ইউজ করা হয়। লেটস সে আমার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আমার বৈশিষ্ট্যর মধ্যে মাল্টিপল বৈশিষ্ট্যর মধ্যে আমার হচ্ছে একটা অ্যাপেলের বৈশিষ্ট্য দেওয়া আছে, আবার একটা অরেঞ্জের বৈশিষ্ট্য দেওয়া আছে। সো আমাকে বৈশিষ্ট্যগুলো থেকে এইটা নির্ধারণ করতে হবে, মানে মেশিনকে শেখানোর পরে নতুন একটা টেস্ট ডেটা সেট দিলে সেখান থেকে নির্ধারণ করতে হবে যে এই ডেটাটা কি অ্যাপেলের জন্য নাকি অরেঞ্জের জন্য। অর্থাৎ আমার ট্রু বা ফলস বা বাইনারি আউটপুট যখন আমার দরকার হয় তখন আমি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ইউজ করি। সো খুব বেশি একাডেমিক ডেপথে আমি যাব না। আমার এই সেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু রিভিউ দেখবো আর কি, রাফ রিভিউ টাইপের। সো এই কারণে তিনটা টপিক সিলেক্ট করা আমার, আমি মাঝে মধ্যে এটা চেক করবো। ওকে, সো তিনটা টপিকের মধ্যে প্রথমটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন যদি আমি শুরু করতে চাই, আমি সরাসরি আমার খাতায় চলে যাই, আই গেস যেটা দিয়ে শুরু করবো। আমরা সরাসরি এক্সাম্পলে ঢুকবো। সো এক্সাম্পল থেকে বোঝাটা বেশি ইজি। তো আমার কুইজ ওয়ান প্রিপারেশন আমি লিনিয়ার রিগ্রেশন নিয়ে টপিক পড়ছিলাম আর কি। সো লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা হচ্ছে আমার এটা, যে y is equals to beta naught plus beta 1 x plus error. ওকে, সো নর্মালি ক্যালকুলেশনের সময় আমরা মনে করি যে এরর আমাদের নাই, এরর হিসাব করার জন্য আলাদা সূত্র ইউজ করা হয়। সো সাধারণ অবস্থাতে আমরা যখন এরর ছাড়া কাজ করব তখন আমার ইকুয়েশনটা হবে যে y ক্যাপ ইজ ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। তো কালারটা মনে হয়, আচ্ছা কমলাটাও ভালো লাগছে না, ব্লু, নট দিস। ওকে, এটা ঠিক আছে। সো এইটা ইকুয়েশন নিয়ে আমরা সাধারণত কাজ করি। এখানে আমার বিটা নট হচ্ছে ইকুয়েশনের স্লোপ। আমরা হচ্ছে এটা সরল রেখার যে সমীকরণ পড়ি সেটা থেকেই হচ্ছে আমার এই ওয়াই ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স, এই লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা ডিরাইভ করা হয়। সো সরলরেখার যে সমীকরণ সেখানে আমরা কি দেখতাম যে ওয়াই অক্ষ বরাবর একটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে যদি আমি একটা সরলরেখা আঁকতাম, তাহলে এই যে জায়গাটুকু ফাঁকা রাখছি এটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম ইন্টারসেপ্ট, যেটা হচ্ছে আমার এইখানে বিটা নটের ভ্যালু। সো বিটা নট হচ্ছে আমার সেই সরলরেখার ইন্টারসেপ্ট। দেন আমার স্লোপ বা ঢাল পড়তাম, আমরা যে এম দিয়ে ঢাল পড়তাম, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। আমি যদি এটা লিখি y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা ছিল আমার সরলরেখার সমীকরণ। এর মধ্যে আমার সি ছিল হচ্ছে এই ইন্টারসেপ্ট, যেটা আমার লিনিয়ার রিগ্রেশনে বিটা নট দ্বারা প্রকাশ করা হয়। দেন আমার এম ছিল হচ্ছে সরল রেখার ঢাল, যেটা আমার বিটা ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। আর এক্স তো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। আর ওয়াই ক্যাপ হচ্ছে আমার প্রেডিক্টেড ভেরিয়েবল বা প্রেডিক্টেড ভ্যালু আর কি। সো আমাদের কাজ হবে যে আমাদের দেওয়া কি থাকবে, আমাদের দেওয়া থাকবে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, আমাদেরকে ওয়াই এর ভ্যালুটাকে প্রেডিক্ট করতে হবে। এখন এর আগে আমার যদি এক্স এর ভ্যালু দিয়ে আমি ওয়াই এর ভ্যালু বা ওয়াই ক্যাপের ভ্যালু প্রেডিক্ট করতে চাই, এটা এক্স ক্যাপ হবে আর কি। তাহলে আমার বিটা নট এবং বিটা ওয়ান এই দুটার ভ্যালু জানতে হবে, রাইট? সো আমাদের কাজ হচ্ছে এটাই লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, যে বিটা নট এবং বিটা ওয়ান এই দুটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো ক্যালকুলেশনের আগে আমাদের আরো দুইটা জিনিস একটু জেনে আসতে হবে, সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স জিনিসটা কি
আর ভ্যারিয়েন্স জিনিসটা কি, আমি খুব শর্টে যদি বলি যে এই ছবিটার মাধ্যমে একটু দেখাই। ভ্যারিয়েন্স হচ্ছে একটা ভ্যারিয়েবল তার ডেটা ফ্রেমের মধ্যে কতটুকু স্প্রেড হয়ে আছে। যেমন আমি এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা আমাদের, এটা 1 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যদি একটা ভ্যারিয়েবল আমি মনে করি এক্স, তাহলে এক্স ভ্যারিয়েবলের যে ভ্যালিউটা সেটা দেখেন 0 খুব কাছাকাছি অবস্থান করতেছে। আই হোপ এটা হয়তো 2 হবে, এটা হয়তো -2 হবে, বা +3 বা -3 এরকম একটা ভ্যালু হবে, অর্থাৎ খুব কাছাকাছি এক্স এর ভ্যালুগুলো অবস্থান করতেছে। এই কারণে এখানে বলতেছে এর মধ্যে ভ্যারিয়েন্স হচ্ছে লো। আবার হাই ভ্যারিয়েন্সের ক্ষেত্রে দেখেন যে আমার ভ্যালুগুলা, টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুগুলা, টোটাল ডেটা সেটের ভ্যালুগুলো 0 থেকে এই পাশে হচ্ছে প্রায় +15 পর্যন্ত চলে গেছে, এই পাশে -15 পর্যন্ত চলে আসছে। সো এটার স্প্রেডটা অনেক বেশি। তো ভ্যারিয়েন্স আমরা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল বা একটা ভ্যারিয়েবলের উপরে ক্যালকুলেট করি। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি কোভ্যারিয়েন্স নিয়ে কথা বলতে যাই, কোভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। সো কোভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমার যদি এইটা এক্স অ্যাক্সিস হয় আর এই যে উপরে যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমরা খেয়াল করি যে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কতটুকু চেঞ্জ হচ্ছে এবং কিভাবে চেঞ্জ হচ্ছে। আমার হচ্ছে কোভ্যারিয়েন্সের ক্ষেত্রে 3টা এক্সাম্পল দেখা যাচ্ছে। একটা হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স, একটা নেগেটিভ কোভ্যারিয়েন্স, একটা জিরো কোভ্যারিয়েন্স। পজিটিভ কোভ্যারিয়েন্স হচ্ছে আমার এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ কোভ্যারিয়েন্স। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি যে গরমকালে আইসক্রিম বিক্রি বাড়ে, গরম যত বাড়ে আইসক্রিমের বিক্রিও ততই বাড়ে আর কি। সো এটা একটা পজিটিভ কোভ্যারিয়েন্সের এক্সাম্পল হইতে পারে। অ্যান্ড আমরা এখানে যদি একটা লাইন ফিট করতে চাই, তাহলে মোটামুটি এরকম একটা লাইন ফিট করা পসিবল না। আবার নেগেটিভ কোভ্যারিয়েন্স কি, যে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কমতে থাকে। সো এটার একটা ভালো এক্সাম্পল এমন হইতে পারে যে আমার বেতন যত বেশি হয়, আমি কম দামি চাল তত কম খাই, রাইট? এটা একটা আমি অবশ্যই এটা ইকোনমিক্স কোর্সে শেখা একটা এক্সাম্পল, বাট এখানেও বেশ ভালো ফিট করা যায় এটা। যে আমার বেতন যদি মনে করেন মাসিক 10,000 টাকা হয়, তাহলে আমি 60 টাকা কেজি দরের চাল খাবো। আবার যদি আমার বেতন মনে করেন বেড়ে 50,000 টাকা হয়ে গেছে, তখন আমি 100 টাকা কেজি দরের চাল খাচ্ছি। তার মানে চালের আমার হচ্ছে আহ, মানে ডিমান্ডটা কমে গেছে। অবশ্য আমরা ইকোনমিক্সে ঢুকে পড়তেছি, হোয়াট এভার। সো একটা ভ্যালু, এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু যদি কমতে থাকে, তাহলে এটাকে নেগেটিভ কোভ্যারিয়েন্স বলা হচ্ছে। আর যদি এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালুর কোনো সুনির্দিষ্ট কানেকশন না থাকে, কখনো বাড়তেছে কখনো কমতেছে, তাহলে এখানে আমরা বলতেছি সেটাকে জিরো কোভ্যারিয়েন্স। তো এতটুকু জানলেই হবে। এটা স্ট্যাটিস্টিক্স কোর্সের খুব খুব ডিটেলসে করছি আমরা, তো এখানে এই ডিটেলসটা দরকার হবে না। আমরা একটু দেখলাম, কারণ হচ্ছে আমরা এই সূত্রগুলো ব্যবহার করবো কোভ্যারিয়েন্স এবং ভ্যারিয়েন্সের, আমরা হচ্ছে সূত্র ইউজ করব। তো এই কারণে হচ্ছে আমরা একটু দেখলাম যে জিনিসটা কি। এইবার ফেরত যাই। আচ্ছা, কোভ্যারিয়েন্স অ্যান্ড ভ্যারিয়েন্স এই দুইটা সূত্র একটু জানতে হবে আমাদের। তার আগে আরেকটা জিনিস একটু মনে করে আসি, সেটা হচ্ছে আমাদের ছিল পপুলেশন। দুইটা টার্ম শিখছি আমরা আগের কোর্সগুলোতে, পপুলেশন আর একটা হচ্ছে স্যাম্পল। একটা টার্ম ছিল পপুলেশন, একটা হচ্ছে স্যাম্পল। লেটস সে আমি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি। আমি যদি ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু নিয়ে কাজ করি, তখন আমি বলবো যে আমি একটা পপুলেশন নিয়ে কাজ করতেছি। আর যদি এমন ঘটে যে ডেটা সেট থেকে সিলেক্টেড কিছু ডেটা বা র্যান্ডমলি সিলেক্টেড কিছু ডেটা বা কোনো একটা প্যারামিটার ফলো করে সিলেক্টেড কিছু ডেটা নিয়ে কাজ করি, তাহলে আমরা বলবো যে আমরা স্যাম্পল ডেটা নিয়ে কাজ করতেছি। আমরা যদি এরকম আরেকটা ভাব বা বড় বড় এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে আমি জানতে চাই বাংলাদেশের মানুষের ফুড হ্যাবিট কিরকম, তারা কি ভাত বেশি খায় না আলু বেশি খায়, এরকম একটা এক্সপেরিমেন্ট করতে চাই। সো সেক্ষেত্রে আমি যদি এমন কাজ করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি, করে তারপরে হচ্ছে আমি আমার রিসার্চটা কমপ্লিট করি যে আচ্ছা এতজন মানুষ ভাত বেশি খাচ্ছে, এতজন মানুষ আলু বেশি খাচ্ছে, সেটা হবে হচ্ছে পপুলেশন। বাট আমি কিন্তু এটা করা পসিবল না, কারণ বাংলাদেশের পপুলেশন কোয়াইট লট, প্রায় 18 কোটির মতন, রাইট? সো 18 থেকে 20 কোটি, অনেকে অনেক রকম বলে। এখন মানে 18 কোটির নিচে হওয়ার কথা না বাংলাদেশের পপুলেশন। সো পপুলেশন নিয়ে আমি কাজ করতে আসলে পসিবল না আমার জন্য 18 কোটি মানুষের কাছেই যাওয়া।
সো আমরা কি করি, স্যাম্পল নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন এলাকা থেকে মনে করি যে একটা এলাকায় স্যাম্পলিং এর অনেক টেকনিক আছে, আমি টেকনিক নিয়ে এখন যাবো না। মুদ্রা কথা হচ্ছে, স্যাম্পল হচ্ছে যে আমি 18 কোটি মানুষ থেকে মনে করেন যে 1 লাখ মানুষ সিলেক্ট করলাম কোনোভাবে কোনোভাবে, আমি সেই 1 লাখের উপর গবেষণা চালাই, আমি 18 কোটি সম্পর্কে একটা তথ্য বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি। এই যে 1 লক্ষ সিলেক্ট করলাম, আমার টোটাল পপুলেশন থেকে কিছু সিলেক্টেড পিপলের উপর কাজ করলাম, এটা হচ্ছে স্যাম্পল। এখন আমরা পপুলেশনের স্যাম্পল নিয়ে কথা বলছি, কারণ পপুলেশনের স্যাম্পলের ক্ষেত্রে আমার কোভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স এই দুইটা সূত্রে একটু ডিফারেন্স দেখা যায়। যদিও আমার আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশন করতেছি, সো লিনিয়ার রিগ্রেশনে এই মানে ডিফারেন্সটা খুব বেশি ম্যাটার করে না আসলে। সো কোভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। তার মানে আমার লেটস সে যে এক্স ওয়াই এর অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, এক্স এর 4টা ভ্যালু দেওয়া আছে, তার করেসপন্ডিং এ ওয়াই এর 4টা ভ্যালু দেওয়া আছে, যে এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু 5 হবে, এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 7, এইভাবে আর কি ভ্যালু দেওয়া আছে। তো এইটা আমার গিভেন ডেটা, এটা দিয়ে আমি হচ্ছে আমার রিগ্রেশন মডেল ট্রেন করব। পরবর্তীতে হচ্ছে আমার ইয়া দেওয়া থাকবে, টেস্ট ডেটা দেওয়া থাকবে। সো কোভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, আর নিচে হচ্ছে আমার এন মাইনাস ওয়ান। এন কি? এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইনপুটস। সো আমার এক্স ওয়াই এর এরকম ডেটা কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা, 4 সেট ডেটা দেওয়া আছে, তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার 4, এন মাইনাস ওয়ান মানে এখানে হবে হচ্ছে 3। তো কোভ্যারিয়েন্সের সূত্রের পরে আমরা দেখছি ভ্যারিয়েন্সের সূত্র। ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সো এটার আমি একটু যদি ডেরিভেশন বা এটার মিনিংটা কি বোঝাচ্ছে সেটা যদি একটু দেখাই, আমি কি কোভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স হিসাব করছি কিনা, লেট মি চেক। ওকে ওকে, আলাদা করে এখানে হিসাব করি নাই, আলাদা করে হিসাব করে নিই। আচ্ছা, আমার এই ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় এবং দ্রুত ইউজ করতে হয় সেটাও একটু দেখানো। আপনারা অবশ্যই এতদিনে সিডাব্লিউ একটা ক্যালকুলেটর কিনে ফেলেছেন, যদি না কিনে থাকেন তাহলে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। কারণ মেশিন লার্নিং এ যে যে টপিকগুলো আমাদের মিডে আছে, আপনি যদি একটা সিডাব্লিউ ক্যালকুলেটর এর বিশেষ করে যে স্পুন ফাংশনটা, স্প্রেডশিট যে ফাংশন, এই স্প্রেডশিট ফাংশন যদি ঠিকভাবে বা সঠিকভাবে দ্রুত ইউজ করতে না পারেন, তাহলে আপনার পরীক্ষায় 1.5 ঘন্টার মধ্যে সম্ভব করা ইম্পসিবল। আমি বলবো ইম্পসিবল। সো যদি মনে করেন যে ভালো করে পরীক্ষাটা দেওয়া দরকার, সেই ক্ষেত্রে একটা সিডাব্লিউ ক্যালকুলেটর মাস্ট। কারোর কাছে যদি আগের হচ্ছে সাদা ওই যে ইএক্স ক্যালকুলেটর আছে একটা, ওটাও যদি থাকে তাও চলবে। কারণ ক্যাসিও সিরিজের আমি এখন পর্যন্ত আমাদের মার্কেটে অ্যাভেলেবেল এই 2টা ক্যালকুলেটরই পাইছি যেখানে হচ্ছে এই স্প্রেডশিট অপশনটা আছে। সো সিডাব্লিউ এর স্প্রেডশিটটা ইএক্স এর থেকে বেশি ভালো বলবো, বা আরেকটু অ্যাডভান্স। সিডাব্লিউ তে একটু মেমোরির সিস্টেম আছে, সো স্প্রেডশিট থেকে আমি বের হয়ে গেলে স্প্রেডশিটের ডেটা মুছে যায় না, আমরা দেখবো। বাট ইএক্স এর ক্ষেত্রে জিনিসটা ওইরকম ঘটে যে স্প্রেডশিট থেকে বের হয়ে গেলে স্প্রেডশিটের ডেটা মুছে যায়। সো আরেকটা রিকমেন্ডেশন আমার তরফ থেকে, সেটা হচ্ছে এমএল এক্সামের জন্য সাথে 2টা ক্যালকুলেটর রাখবেন। একটা হবে সিডাব্লিউ, আর একটা যে কোনো নর্মাল ক্যালকুলেটর হইতে পারে, যে কোনো লেটস 100 ms বলেন বা ইএস বলেন, ওইটা রাখতে পারেন। 2টা ক্যালকুলেটর কেন রাখবেন? এই যে রিগ্রেশন প্রবলেম আমরা যখন হচ্ছে রিগ্রেশন প্রবলেমের পরে পরবর্তী ভিডিওতে আমরা যখন হচ্ছে কি বলে আরো একটা টপিক আছে যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো ওই রকম প্রবলেমগুলো যখন দেখবো, বা একটু পরে যখন আমি হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কাজ হিসাব দেখব, আমি একটা লাইভ ম্যাথ প্লাস এক্সাম্পল দেখাবো, যেটা হচ্ছে আমার করা আছে অলরেডি। সো সেখানে দেখবেন যে হ্যাভিলি ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে, অ্যান্ড ওইটা আমার কুইজের প্রবলেম প্লাস কুইজের খাতা ছবি। সো মানে 35 মিনিট আমি একদম মানে বলতে গেলে খুব খুব ব্রুটাল স্পিডে ক্যালকুলেশন করছি, তারপরে গিয়ে আমার একটা ম্যাথ মিলছে। সো সেইং অ্যাগেইন, যদি সিডাব্লিউ ক্যালকুলেটরের স্প্রেডশিট বা ইএক্স ক্যালকুলেটরের স্প্রেডশিট ভালোভাবে চালাইতে না পারেন, পরীক্ষা শেষ করতে পারবেন না। এটা হচ্ছে আমার একদম সরাসরি কথা। ওকে, আমরা ফেরত আসি এখানে। সো লেটস সে আমি ডেটাগুলো একটু তুলে দেখাই। হ্যাঁ, তো আমি স্প্রেডশিটে ঢুকছি। স্প্রেডশিটে আমার 1 2 3 4 2 3 4। ওকে, কিভাবে করতেছি, আমি যেহেতু ক্যালকুলেটর ইমুলেটর ইউজ করতেছি,
সো এটা অ্যাকচুয়াল ক্যালকুলেটর রিমুলেটর, একদম ক্লাস উইজ থেকে আমার মানে সাবস্ক্রিপশন নেওয়া টাইপের আর কি। তো ওয়াইয়ের ভ্যালুগুলো কি, আমি এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো হচ্ছে এ কলামে তুলছি, ওয়াই এর ভ্যালুগুলো বি কলামে তুলে ফেলি। 5 7 9 11, 5 7 9 11। ওকে, সো এ কলামে আমার এক্স এর ভ্যালুগুলো আছে, বি কলামে ওয়াই এর ভ্যালুগুলো আছে। আমার সর্বপ্রথম দরকার এক্স বার। সো আমি এক্স বার কি করব, আমি আমার স্টাইল হচ্ছে যে আমি এক ঘর নিচে এসে করি। তো ক্যাটালগ, ক্যাটালগ থেকে স্প্রেডশিট, নিচে চলে আসব, এখানে সাম আছে, মিন আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে। এক্স বার মানে হচ্ছে মিন। সো মিন অফ কত থেকে কত ভ্যালু, আমার ভ্যালু হচ্ছে A1 সেল থেকে A4 সেল পর্যন্ত 4টা ভ্যালু আছে। তাহলে মিন অফ, আমি দেবো কি যে শিফট A1, A1 থেকে A4। এটা কেমনে লেখে, এটা লেখা হচ্ছে ক্লোন দিয়ে। তাহলে A1 ক্লোন, এই যে ক্লোন A4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি এক্সিকিউট দিই, আমার মিন চলে আসছে 2.5, যেটা আমার এখানে লেখা আছে যে এক্স বারের মিন আমি 2.5 পাইছি। সেম ভাবে ওয়াই বারের মিন যদি আমি করি, এবার একটু স্পিডে করি, তাহলে আমার B1 থেকে B4 সেল পর্যন্ত আছে। তাহলে হচ্ছে আমি সাম নেব না, নেব হচ্ছে মিন। তাহলে মিন অফ আমার B1 থেকে B4, B1 থেকে B4 ব্র্যাকেট ক্লোজ মেরে দিলাম, আমার আসছে হচ্ছে 8। সো আমি এক্স বার এবং ওয়াই বার, অর্থাৎ এক্স এর মিন আর ওয়াই এর মিন পেয়ে গেছি। আমার মিনগুলো দরকার হচ্ছে এই যে কোভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স বের করার সময় কাজে লাগবে। সো এইবার আসি আসি আমরা কোভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্স কেন বের করব, কারণ আমার বিটা ওয়ানের সূত্রে দেখেন, বিটা ওয়ানের সূত্র হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স। সো কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স, আমার বিটা ওয়ান হচ্ছে এক্স এর সাথে গুণ হয়ে থাকা একটা সহগ। সো এই কারণে আমি ভ্যারিয়েন্স অফ এক্স দিয়ে ভাগ করতেছি আর কি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই কে। এখন কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এর ভ্যালুটা একটু বের করি। আচ্ছা, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই জিনিসটার মানে কি আমি ছোট্ট করে একটু লিখে দেখাই এখানে। পরবর্তীগুলোতে আর একটা তো লিখবো না, বাট এটা একটু একটু জানা দরকার, একটু জানাটা ভালো, একটু জানা দরকার। তো লেটস আমি এপাশে লিখি এটা। তো আমার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই কথাটার মানে হচ্ছে যে আমার প্রত্যেকটা এক্স আই, আমার প্রথম এক্স আই মানে কি, আমার হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, বাংলা লিখে বলছি 4 নাম্বার রো। সো 1 নাম্বার রোয়ে আমার এক্স আই এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস সামেশন অফ এক্স আই ইন্টু এক্স বার কত 2.5 ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই আই হচ্ছে 1 এর সাপেক্ষে ওয়াই আই হচ্ছে আমার 5 মাইনাস ওয়াই বার হচ্ছে 8। এইটা একটা গুণ হইলো, সামেশন বলছে, তাহলে প্লাস, তারপর হচ্ছে 2 নাম্বার, তাহলে এক্স এর ক্ষেত্রে আমার 2 মাইনাস 2.5 ইন্টু আমার 7 মাইনাস 8, তারপরে প্লাস 3 মাইনাস 2.5 ইন্টু আমার 3 করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 9 মাইনাস 8 প্লাস 4 মাইনাস 2.5 ইন্টু 11 মাইনাস 8। এই টোটাল ভ্যালুটা থাকবে, এই টোটাল যে ভ্যালুটা এটা থাকবে উপরে, নিচে থাকবে হচ্ছে n মাইনাস 1 বা n এর ভ্যালু হচ্ছে 4, যেহেতু 4টা ভ্যালু আছে 4 মাইনাস 1। এই টোটাল যে কাজটা, এই টোটাল কাজটাকে বলতেছি আমি কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। এখন এই যে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এটা তো আমি ক্যালকুলেটরে সরি খাতায় লেখার সময় এভাবে হয়তো লিখে দেখাইলাম, মনে করেন আমার হাতে সময় ছিল বা এই ম্যাথের প্রবলেমটাতে অনেক বেশি মার্ক দিছে, মনে করেন যে এই একটা প্রবলেমে 4 মার্ক দিছে বা 5 মার্ক দিছে এরকম, তখন হচ্ছে এইভাবে একটু হাতে লিখে দেখাইতে হবে। বাট এটা যদি এখন আমি একটা একটা করে ক্যালকুলেটরে তুলতে যাই, এটা কি পসিবল? এটা মানে অনেক বেশি টাইম কনজিউমিং। সো এইটা আমি ক্যালকুলেটরে কেমনে করব, এটার জন্য আমি স্প্রেডশিট ইউজ করি। স্প্রেডশিটে দেখেন আমি আবার মনে করাই দিই যে আমার এ কলামে এক্স এর ভ্যালুগুলো আছে, বি কলামে ওয়াই এর ভ্যালুগুলো আছে। এখন আমি করব কি যে আমি সি কলামে
এতটুকু, এই যে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই ভ্যালুটা আমি সি কলামে নিয়ে নেব। সো সি কলামে কিভাবে নিচ্ছি দেখেন, এটা করা যায় এইভাবে যে ক্যাটালগ থেকে, আচ্ছা না, এটা হচ্ছে টুলস থেকে ফিল ফর্মুলা, আমি C1 সেলের ভিতরে ফর্মুলা পুট করতেছি। যারা এক্সেলের কাজ পারেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বোঝা খুবই ইজি আর কি। এক্সেলের এই সেম ফর্মুলা বা সেম মেথড ফলো করে কাজ করা হয়। সো আমি কি করতেছি যে C1 সেলের মধ্যে আমি এইখানে আরেকটা সেল কল্পনা করছি, আমি এই সেলের মধ্যে করবো কি যে এই সূত্রের এতটুকু মান নেব, অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটার মান নেব। তাহলে এক্স আই কে, আমার এক্স আই হচ্ছে A1, আমি এখানে ব্র্যাকেট নিয়ে নিই আগে, ব্র্যাকেট নিলাম একটা, ওকে ওকে ওকে, ব্র্যাকেট নিছি। এবার হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই আছে হচ্ছে আমার A1 এর মধ্যে, মাইনাস এক্স বারের ভ্যালু হচ্ছে 2.5 ইন্টু ব্র্যাকেট নেই, ব্র্যাকেট ক্লোজ, ওয়াই আই মাইনাস ওয়াই বার, আমার ওয়াই এর ভ্যালু আছে হচ্ছে বি কলামে, তাহলে B1 মাইনাস বি এর ভ্যালু, আমার ওয়াই বারের ভ্যালু হচ্ছে 8, তাহলে 8। ওকে, এই যে ফর্মুলাটা দিলাম, এবার এটা রেঞ্জ কত হবে, আমার কিন্তু টোটাল 4টা সেল, রাইট? তাইলে আমার এটা হবে C1, এটা C2, এটা C3, এটা হবে C4। তাইলে আমি রেঞ্জটা সিলেক্ট করব যে C1 থেকে C4, C1 থেকে C4, আমার 4টা সেলের জন্য আমি এই কাজটা করব। এরপরে এক্সিকিউট দিয়ে যদি কনফার্ম দিই, খেয়ে দেখেন যে আমার 4টা সেলের জন্য 4 রকমের ভ্যালু চলে আসছে, 4টা সেলের জন্য 4 রকমের ভ্যালু চলে আসছে। সো এক্সামে আপনারা যদি এইভাবে পুরোটা লিখে দেখান, লিখে দেখানোর পরে জাস্ট ক্যালকুলেটরে করার সময় একটা সেলে ফর্মুলা দিলাম আর রেঞ্জে হচ্ছে 4টা সেল দিয়ে দিছি, আমার 4টা সেলে কিন্তু প্রত্যেকটাতেই হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বারের ভ্যালু আসছে। এবার কি করবো, আমার C1 থেকে C4 পর্যন্ত 4টা সেলের যে ভ্যালু সেটাকে সামেশন নিতে হবে। নিলাম সামেশন অফ C1 থেকে C4 নিলাম, দেখেন সামেশন আসছে 10। তার মানে আমার উপরের ভ্যালু হবে হচ্ছে 10, নিচে হচ্ছে 4 মাইনাস 1 মানে 3। সো 10 ডিভাইডেড বাই 3, আমার ভ্যালু হচ্ছে 3.333। সো আমি হিসাব করার সময় চেষ্টা করি যে দশমিকের পর মিনিমাম 3 ঘর নিতে, অনেকে 2 ঘর নিয়ে কাজ করে, আমার হিসাব হচ্ছে যে আমি 3 ঘর নেই মিনিমাম, কখনো কখনো 4 ঘর নিয়েও কাজ করি। সো দশমিকের পর আমি 2 ঘর কখনোই নিই না, আমি 3 ঘর বা 4 ঘর নিই, এতে হচ্ছে হিসাবের অ্যাকুরেসিটা আরো ভালো আসে। তো 3 ঘর নিয়ে করাটা আমি রেকমেন্ড করি আর কি, তবে ক্ষেত্র বিশেষে 4 ঘর নিয়েও আমি কাজ করি। তো এই কাজটা এইভাবে করলাম, এটা ছিল আমার কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এক্সাম্পলের মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন একটা এক্সাম্পল দেখাবো, সেখানে দেখাবো। আচ্ছা, অ্যান্ড ভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে দেখেন, ভ্যারিয়েন্স অফ এক্স বের করবো আমি। তো ভ্যারিয়েন্স অফ এক্স এর সূত্র কি, যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সো আমি আমার ডি কলামে ভ্যারিয়েন্স অফ এক্স এর জন্য এই যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এতটুকুর ভ্যালু প্রত্যেকটা কলামের জন্য বের করে নেবো, প্রত্যেকটা রো এর জন্য বের করবো আর কি। সো আমি ফর্মুলা পুট করতেছি D1 সেলের মধ্যে। D1 সেলে আমি কি করবো, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাহলে ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট নিয়ে এক্স আমার ভ্যালু আছে হচ্ছে এ কলামের মধ্যে, তাহলে A1 মাইনাস এক্স বার মানে হচ্ছে আমার 2.5, দ্যাট ইজ 2.5 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার দিলাম। এবার এরকম সেল কয়টা আছে বা রো কয়টা আছে, আমার রো কিন্তু আছে 4টা, তাহলে D1 থেকে আমার রেঞ্জ হবে D4 পর্যন্ত। আমি যদি এক্সিকিউট দেই, এই যে 4টা ভ্যালু চলে আসছে, এবং আমি এখানে গিয়ে এখন হচ্ছে সামটা নেব, সাম অফ D1 থেকে D4, সামেশন নিয়ে নিয়েছি, সামেশন আসছে আমার 5। সো এই যে দেখেন, আমি ভ্যারিয়েন্স অফ এক্স যখন বের করছি, আমার উপরে আসছে 5, নিচে হচ্ছে 4 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 3। সো 5/3 ভ্যালু হচ্ছে 1.666, বা এটাকে আমি চাইলে নিতে পারতাম যে 1.667ও নিতে পারতাম, কারণ 6 আসতেই আছে। সো আচ্ছা,
এখানে একটা সুবিধা ব্যাপার আছে, যেটা আমি দেখাই, যে আমি যদি হোমে যাই, হোম থেকে ক্যালকুলেট অপশনে চলে যাই, ক্যালকুলেট অপশনে গিয়ে দেখেন যে আমি 5/3 এর কাজটা করি। 5/3 এক্সিকিউট, 5/3 আসছে, আমার ফরম্যাট চেঞ্জ করতে হবে। ফরম্যাট চেঞ্জ করলে দেখেন 1.666667 চলে আসছে। সো ক্যালকুলেটারে আমি কিন্তু মোড চেঞ্জ করে চলে আসছি, রাইট? মোড চেঞ্জ করে ক্যালকুলেট, স্প্রেডশিট থেকে ক্যালকুলেট অপশনে চলে আসছিলাম। এখন যদি আমি স্প্রেডশিটে ফেরত যাই, সিডাব্লিউ এর সুবিধা হচ্ছে যে সিডাব্লিউ এর ভিতরে ছোট্ট একটা পরিমাণের মেমোরি অ্যাড করা আছে, যাতে স্প্রেডশিটের কাজ করার সময় স্প্রেডশিটের ভ্যালুগুলো আমি যদি এরকম মোড চেঞ্জ করে অন্য কোনো মোডে যাই এবং সেই মোডে মেমোরি ম্যানিপুলেশনের তেমন কাজ না করি, সেক্ষেত্রে স্প্রেডশিটের ভ্যালুগুলো মুছে যাবে না। কিন্তু ইএক্সে একমাত্র আরেকটা ক্যালকুলেটর যেটাতে মানে স্প্রেডশিট আছে, সেখানে যদি আমি অন্য মোডে যাই, স্প্রেডশিট বাদ দিয়ে মনে করেন যে ক্যালকুলেশন মোডে দিছি, তখন আমার স্প্রেডশিটের ভ্যালুগুলো মুছে যাবে। এই কারণে আমি সিডাব্লিউ অলওয়েজ রেকমেন্ড করি। সো আচ্ছা, আমরা কোভ্যারিয়েন্স বের করা দেখছি, ভ্যারিয়েন্স বের করা দেখছি। আমার মনে হয় না বিটা ওয়ান আর বাকি হিসাব দেখাইতে হবে, কারণ হচ্ছে এই দেখেন বিটা ওয়ানের ভ্যালু হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স। সো কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই এর ভ্যালুকে আমি যদি ভ্যারিয়েন্স অফ এক্স এর ভ্যালু দিয়ে ভাগ করি, আমার 1 পয়েন্ট সামথিং সামথিং আসছিল, মানে 1.9 সামথিং আসছিল। সেটাকে রাফলি 2 লেখা যায়, এরকম কিছু একটা। সো আমি একটু ক্যালকুলেটরেই দেখি। ওকে, উপরে ছিল হচ্ছে 3.333, নিচে হচ্ছে 1.666। এটার ভ্যালুটা হচ্ছে 2.0000 সামথিং, এটা হচ্ছে রাফলি 2 লিখছিলাম আর কি। সো বিটা ওয়ানের ভ্যালু পাইছি। আমার লিনিয়ার রিগ্রেশনে আরেকটার ভ্যালু বাকি থাকে, সেটা হচ্ছে বিটা নট। সো বিটা নটের ভ্যালুটা কিভাবে বের করে? বিটা নটের ভ্যালুটা সিম্পলি আমার হচ্ছে অ্যাকচুয়াল যে ইকুয়েশন সেখান থেকে একটু ক্লেভারলি বের করে। অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল হচ্ছে আমার ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ ইজ ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। কি করবো, আমি বিটা নটকে একা করব, বিটা ওয়ান এক্সকে ওই পাশে নিয়ে যাব। তাইলে আমি বিটা নট ইকুয়ালস টু লিখবো হচ্ছে ওয়াই মাইনাস বিটা ওয়ান এক্স। বিটা ওয়ানের ভ্যালু অলরেডি পাই গেছি, আর ওয়াই আর এক্স এর জায়গায় আমি বসাবো হচ্ছে ওয়াই এর মিন, এক্স এর মিন। এইভাবে বিটা নটের সূত্রটা মনে রাখতে পারেন। সো আমি ওয়াই এর মিন জানি, আমার ওয়াই এর মিন হচ্ছে 8, এক্স এর মিন জানি 2.5, বিটা ওয়ান পাইছি 2। এই যে ফাইনালি সূত্র বসাই দিয়ে আমি বিটা নটের ভ্যালু পেয়ে গেছি 3। সো ফাইনালি আমার লিনিয়ার রিগ্রেশনে যে মডেলটা আসলো বা মডেলের ইকুয়েশন আসলো, সেটা হচ্ছে y is equals to 3 plus 2x। এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমার মডেল, যে মডেলটা ইকুয়েশনটা, মডেল ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশনে বা লিনিয়ার রিগ্রেশনের এই কাজটা করার সময় আমি ক্যালকুলেটরের বেসিকটাও একটু দেখাই দিলাম যে কেমনে কেমনে কাজ করে। খুবই একটু সময় বেশি নিয়েছি, কারণ এবার আমি হচ্ছে মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশনে ঢুকবো, অ্যান্ড সেখানে ক্যালকুলেটরের কাজ বলেন বা বাকি কাজ বলেন আমি একটু কম দেখানোর চেষ্টা করবো আর কি। সো মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন জিনিসটা কি, শর্টলি বললে, আমরা লিনিয়ার রিগ্রেশনে দেখছিলাম যে আমার বিটা নট আর বিটা ওয়ান এই দুইটা পর্যন্তই হচ্ছে সহগ থাকে, হ্যাঁ, আর এক্সট্রা কোনো সহগ থাকে না। আমার বিটা নট প্লাস বিটা ওয়ান বিটা এক্স, সরি বিটা ওয়ান এক্স প্লাস এরর থাকে। বাট মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন হচ্ছে এমন একটা ব্যাপার যে যেখানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারে। যেমন আমি সরাসরি যদি এক্সাম্পলে চলে যাই, আমাদের কুইজ এক্সাম্পল, I guess this is the correct one. Yes, এটি একটা আমাদের কুইজের এক্সাম্পল, কুইজের কোশ্চেনের এক্সাম্পল। এখানে দেখেন যে আমার আচ্ছা অ্যাকচুয়াল সাম অফ বিপি দেওয়া আছে, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। আমার আচ্ছা ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এই এজ আর বিএমআই, এজ হচ্ছে আমার এক্স ওয়ান এর ভ্যালু, বিএমআই হচ্ছে এক্স টু এর ভ্যালু। তো দেখেন আমার এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া আছে। এরকম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া থাকতে পারে। আমাদের রিয়েল লাইফ কখনোই লিনিয়ারিটি মেনটেন করে চলে না, এখানে সবসময় ভেজাল থাকে। সো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমার একটা
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল প্রেডিক্ট করতে হইতে পারে। এটাই হচ্ছে আমার সেই মাল্টিভ্যারিয়েট লিনিয়ার প্রবলেম বা লিনিয়ার ইকুয়েশনের প্রবলেম আর কি, যেখানে আমার মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া থাকতে পারে, তার সাপেক্ষে আমার হচ্ছে ওয়াই কে বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে প্রেডিক্ট করতে হয়। এখন কথা হচ্ছে যে আমরা হিসাব করার জন্য বা এক্সামে আমাদের ম্যাক্সিমাম দুইটা দুইটা আমাদের ম্যাক্সিমাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলওয়ালা ম্যাথ আসবে, এর বেশি আসলে আসবে না, কারণ আমাদের এর উপরের হিসাবগুলা করতে গেলে মানে অনেক বেশি পরিমাণে হিসাব করতে হয় বা অনেক বড় হিসাব চলে আসে, যেটা আসলে হাতে করাও হয় না। আমাদের এমএল মডেলগুলোতে জাস্ট আমরা পাইথনের 2 লাইন কোড লিখে দিই আর কাজটা অটোমেটিক হয়ে যায়। সো হাতে হিসাবের জন্য আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ম্যাক্সিমাম আসবে দুইটা। এই দুইটার জন্য কত বড় ক্যালকুলেশন করতে হয় আমরা একটু পরেই দেখবো। আরেকটা ব্যাপার হইতে পারে এক্সাম কোশ্চেনে, যে মাল্টিপল মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটার বেশি দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের আরেকটা কনসেপ্ট আই এম নট ফুললি শিওর অ্যাবাউট দ্যাট কনসেপ্ট, দ্যাট ইজ কোন একটা হিসাব আছে, আমি একটু দেখে এসে বলি, একটা নাম আছে, নামটা দেখে এসে বলি। ওকে, সো টার্মটা হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটি বড় একটা টার্ম। সো as far as I know, multicollinearity is a thing that allows us to cut down independent variables. So এই কনসেপ্ট ইউজ করে আমার হয়তো পরীক্ষায় যদি এরকম আসে 3-4টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে দিছে, এই মাল্টিকোলিনিয়ারিটির কনসেপ্ট ইউজ করে আমরা ভ্যারিয়েবল বাদ দিতে পারবো। ক্ষেত্র বিশেষে আমাদের এমনও হয়ে যেতে পারে যে মনে করেন চারটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া আছে, ওর মধ্যে 3টাকেই আমি বাদ দিয়ে দিছি। 3টাকে যদি বাদ দিয়ে দিতে পারি, একটা যদি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, সেটা নর্মাল লিনিয়ার রিগ্রেশন হয়ে যায়। বাট মনে করেন যে আমি 4টার মধ্যে থেকে 2টাকে বাদ দিতে পারছি, তাইলে আমার থেকে যায় হচ্ছে আরো 2টা। সো 2টা ধরলে আমি হচ্ছে মাল্টি ভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশনের হিসাবে আমি কাজ করতে পারি, এবং আমরা ম্যাক্সিমাম 2টা পর্যন্তই হিসাব করা শিখছি, আমরা এর বেশি আসলে শিখিও নাই। সো মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না, আমি এটা নিয়ে একটু কনফিউজড। সো এটা একটু অনলাইনে দেখতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। সো আপাতত আমরা অ্যাজিউম করতেছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 2টাই দেওয়া আছে। সো 2টা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা হিসাব কিতাবের কাজ কেমনে করি সেটাই হচ্ছে আমরা এখন এক্সাম্পলটা দেখব। সো 2টা যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, তার মানে আমার হচ্ছে ইকুয়েশনটা এরকম যে y ইজ ইকুয়ালস টু বিটা নট, যেটা হচ্ছে ইন্টারসেপ্ট, প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান হচ্ছে আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে বিটা ওয়ান, আর এক্স টু হচ্ছে আমার সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটার কোএফিসিয়েন্ট হচ্ছে আমার বিটা টু, প্লাস এরর। সো এরর লেস আমরা ক্যালকুলেট করতেছি, বা এররকে এখন হিসাবের মধ্যে আনতেছি না। সো আমাদের হিসাবটা হয়ে যায় এরকম যে ওয়াই ক্যাপ হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালু ইজ ইকুয়ালস টু বিটা ওয়ান এক্স ওয়ান ক্যাপ প্লাস বিটা টু এক্স টু ক্যাপ। আই হোপ সো এক্স এর উপরও ক্যাপ হবে কিনা নট শিওর। যাই হোক, তো আমরা ওয়াই ক্যাপ প্রেডিক্ট করি আর কি। তো এখন কথা হচ্ছে যে আমরা আগে যখন লিনিয়ার রিগ্রেশনের কাজ করছিলাম, তখন আমার বিটা ওয়ানের সূত্র ছিল যে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স, রাইট? এতটুকু ছিল হচ্ছে আমার বিটা ওয়ানের সূত্র। বাট যখন আমার 2টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চলে আসছে, তখন আমার বিটা ওয়ান আর বিটা টু 2টার ভ্যালু আলাদা করে বের করতে হবে, এবং এর সূত্রগুলো ম্যাসিভ, জাস্ট ম্যাসিভ, এবং এটার হিসাব কিতাব অনেক হিসাব করতে হয় এটার মধ্যে। সো ছোট্ট একটা এক্সাম্পল দেখবেন যে অনেক বেশি হিসাব করতে হবে। এই যে আমার বিটা ওয়ানের সূত্র হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ওয়াই ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স টু মাইনাস কোভ্যারিয়েন্স অফ এক্স টু ওয়াই ডট কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান এক্স টু ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স টু মাইনাস কোভ্যারিয়েন্স স্কোয়ার অফ এক্স ওয়ান কমা এক্স টু। বিশাল সূত্র। সেম ভাবে বিটা টু এর জন্য একটা সূত্র আছে, এই সেম টাইপের সূত্র। সো এটা কিভাবে মনে রাখতে হবে আমি এটা একটু শর্টকাট বলার চেষ্টা করি। 2টা সূত্রের ক্ষেত্রেই আমার নিচের ভ্যালু সেম, ভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স টু মাইনাস কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান কমা এক্স টু হোল স্কোয়ার। নিচে যে ভ্যালুটা আছে সেটা পুরোটাই সেম,
এইবার আসি উপরের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে। পার্থক্যটা হচ্ছে, খেয়াল করেন, বিটা ওয়ান হচ্ছে আমার এক্স ওয়ানের কোফিসিয়েন্ট, রাইট? এই কারণে বিটা ওয়ানের সূত্রে শুরু হয়েছে কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ওয়াই, এক্স ওয়ানের কোফিসিয়েন্ট হচ্ছে বিটা ওয়ান, সো বিটা ওয়ানের সূত্রে আমার কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান দিয়ে শুরু হয়েছে, ডট ভ্যারিয়েন্স অফ এক্স টু। তাইলে এখানে যদি এক্স ওয়ান থাকে, এখানে আসবে হচ্ছে এক্স টু। দেখেন বিটা টু এর ক্ষেত্রে আমি এক্স টু দিয়ে শুরু করছি, আর এখানে নিচে হচ্ছে এক্স ওয়ান। এবার মাইনাস মাইনাস উভয় পাশেই, এবং উভয় পাশেই আচ্ছা কোভ্যারিয়েন্স অফ বিটা ওয়ানের ক্ষেত্রে দেখেন, বিটা ওয়ানের ক্ষেত্রে আমার শুরু হয়েছে কি দিয়ে, আমার এক্স ওয়ান ওয়াই দিয়ে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ওয়াই দিয়ে শুরু হয়েছে, কারণ এক্স ওয়ান হচ্ছে আমার বিটা ওয়ান হচ্ছে এক্স ওয়ানের কোফিসিয়েন্ট, মাইনাসের পরে কোভ্যারিয়েন্স অফ এক্স টু কমা ওয়াই, তাহলে যার কোফিসিয়েন্ট তার অপোজিটটার কোভ্যারিয়েন্স হচ্ছে মাইনাস হচ্ছে, ইন্টু কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান কমা এক্স টু। এই অংশটুকু সেম, এই অংশটুকু দুই সূত্রই সেম, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান কমা এক্স টু। তাইলে মেইনলি চেঞ্জ হচ্ছে আমার এই জায়গাটুকুতে, আরে চেঞ্জ হচ্ছে এতটুকু জায়গাতে, এতটুকু জায়গার দিকে যদি দুইটা সূত্রে একটু ফোকাস দেওয়া হয়, তাহলে সূত্র দুইটা মুখস্থ রাখা ইজিয়ার হয় আর কি। সো বিটা টু এর ক্ষেত্রে দেখেন, বিটা টু হচ্ছে আমার এক্স টু এর সহগ যেহেতু, তাহলে এক্স টু ওয়াই এর কোভ্যারিয়েন্স ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান, মাইনাস যেহেতু শুরুতে যেটা ছিল যে এক্স টু ওয়াই এর কোভ্যারিয়েন্স ছিল শুরুতে, তাহলে মাইনাস করছে হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই এর কোভ্যারিয়েন্স। বাকি এই পার্ট সেম, নিচের পার্ট পুরোপুরি সেম। এইভাবে সূত্রটা আর কি ইজিলি একটু মনে রাখার চেষ্টা করা যায়। বাকি এই সূত্র মনে রাখতে হবে, এই সূত্র দেওয়া থাকবে না পরীক্ষায়। আমাদের স্ট্যাটিস্টিক্সে যেমন সূত্র দেওয়া থাকতো, এমএল এ সূত্র দেওয়া থাকবে না। এটা স্লাইডেও সুন্দর করে আছে। সো বিটা ওয়ান আর বিটা টু হিসাব করতে হবে আমাদের। এরপর হচ্ছে বিটা নট, বিটা নট সেম ওই ইজিলি হিসাব করা যায়। আমি কি এখানে দেখিনি, হ্যাঁ, আমি যদি বিটা ওয়ান আর বিটা টু বের করে ফেলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে বিটা নট ইজিলি বের করা পসিবল। আমি মনে হয় সরাসরি এক্সাম্পলে ডাইভ ইন করি। ওকে, সো এক্সাম্পলে আমার ম্যাথ হচ্ছে এটা, আর আমি সলিউশনে আসি। এটাকে ছোট করে থাক, ক্যালকুলেটরটাকে নড়ানো যাবে না। আচ্ছা, আর আমার এম এ কুইজ ওয়ানের খাতা। ওকে, সো এইখানে আমার এই যে গিভেন ভ্যালু দেখেন, আমার এজ ভ্যালু দেওয়া আছে, বিএমআই দেওয়া আছে, অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু দেওয়া আছে। সো অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওয়াই এর ভ্যালু, এজ কে আমি এক্স ওয়ান ধরছি, বিএমআই কে এক্স টু ধরছি। সো এটাকে আমি ছকে ফেলে নিয়েছি, আমার ভ্যালু চলে আসছে। আমার কোশ্চেন কি বলছে যে আমার এক্স ওয়ান এক্স টু বলে দিছিল কোশ্চেনে, এ নাম্বারে বলছে যে রাইট দি ফাইনাল মাল্টিভ্যারিয়েট লিনিয়ার regression equation by submitting the values of coefficients, by substituting the values of coefficients ke beta naught, beta 1, beta 2 with equation which you have used in your answer script. আচ্ছা, তো বিটা ওয়ান, বিটা নট, বিটা ওয়ান, বিটা টু এটার ভ্যালু পুট করতে বলছে। আমি দেখেন প্রথমে এতটুকু ছক করছি, এবার আমি একটু এটার সাথে ক্যালকুলেটরের হিসাবটাও দেখাই যে কত কিছু হিসাব করতে হবে এবং কিভাবে হিসাব করবেন। আমি পুরো কিছু হয়তো সব দেখাবো না, স্প্রেডশিট পুরোটা মোছার উপায় কি, অন বাটনে টিপ দেন একটা, অন বাটনে টিপ দিলে স্প্রেডশিট পুরো ক্লিয়ার হয়ে যায়। সো আমি এজের ভ্যালুটাকে এ কলামের মধ্যে নিচ্ছি, এই যে এ বি সি লিখছি না, এটা আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে কোন কলামে কোনটা রাখছি সেটা লিখছি, একটু পরে বুঝবেন যে এটার মানে মর্মটা কি আসলে। সো এক্স ওয়ান ভ্যালুগুলো তুলি, 30, 40, 50, 60, 30, 40, 50, 60, এটা আমি হচ্ছে এ কলামের মধ্যে তুলছি। বি কলামের মধ্যে 22, 25, 28, 30, 22, 25, 28, 30। সি কলামের মধ্যে গিভেন ওয়াই এর ভ্যালু, 118, 129, 140। আমি এই হিসাব পুরো দেখাবো না ক্যালকুলেটরে, বাট আমি একটু গ্লিমস দিচ্ছি যে কি অবস্থা হবে যদি আপনি এই স্প্রেডশিট ইউজ না করে এই জিনিস করতে যান। সো এরপরে আমাদের বের করতে হবে কি কি। আমি এক্সামের সূত্র 3টে লিখে নিয়েছিলাম, কারণ এই সূত্র ধরে ধরে আমার হিসাব বের করতে হবে। এখন দেখেন যে বিটা ওয়ান যদি বের করতে হয়, আমার কতগুলো কোভ্যারিয়েন্স লাগবে। আমার কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান ওয়াই এটা বের করতে হবে, কোভ্যারিয়েন্স অফ এক্স টু ওয়াই এটা বের করতে হবে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়ান কমা এক্স টু এটা বের করতে হবে। আমার
তিনটা কোভেরিয়েন্স বের করতে হবে। এরপরে আরো কি কি লাগবে, আমার হচ্ছে ভ্যারিয়েন্স বের করতে হবে। আমার দুইটা ভ্যারিয়েন্স লাগবে, একটা ভ্যারিয়েন্স অফ x1, একটা ভ্যারিয়েন্স অফ x2, তাহলে দুইটা আমার ভ্যারিয়েন্স বের করতে হবে। সো কোভেরিয়েন্স ভ্যারিয়েন্স ইটসেলফ ইজ এ ম্যাসিভ ক্যালকুলেশন। এইরকম পাঁচটা জিনিস যখন আমাকে হিসাব করতে হবে, আমি যদি খুব দ্রুত ক্যালকুলেটর চালাইতে পারদর্শী না হই, সেক্ষেত্রে এটা কোয়াইট ইম্পসিবল। সো এইবার আমি করছি কেমনে, আমি ভ্যারিয়েন্স দেখেন x1, ভ্যারিয়েন্স অফ x1 এর কাজটা কেমনে করছি, আমি টেবিলের মধ্যে কিছু ডেটা অ্যাড করছি। টেবিলে দেখেন আমার ভ্যারিয়েন্স অফ x1 শুধু কি হবে, সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, রাইট? সো আমি টেবিলে একটা নতুন কলাম নিয়েছি xi মাইনাস x বার হোল স্কয়ার। এক আচ্ছা, xi মাইনাস x বার হোল স্কয়ার আমি পুরোপুরি নেই কেন, নজর দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সামেশন অফ xi মাইনাস x বার, এটা ভ্যালু আবার হচ্ছে কোভ্যারিয়েন্স বের করার সময় লাগবে। সো আমি একবার কাজ করছি যে সামেশন অফ xi মাইনাস x বার এটার ভ্যালু বের করে রাখছি ক্যালকুলেটরে, আবার আরেকবার যখন হচ্ছে ভ্যারিয়েন্স বের করতেছিলাম তখন সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ারের ভ্যালু বের করছি। আমি জাস্ট এই একটা ওয়ান সেট অফ ডেটা, এই দুইটা ভ্যালু কেমনে বের করছি একটু দেখাই আমি। পরবর্তীতে বাকি হচ্ছে রিপ্লেস করে কাজ করা যায়। রিপ্লেস বলতে কি বুঝাইলাম, লেটস সে যে আমার আচ্ছা, স্প্রেডশিটের একটা লিমিটেশন হচ্ছে যে আমার কলাম মাত্র পাঁচটারও বেশি কলাম এখানে নাই আসলে। সো কলাম রিপ্লেস করে কাজ করতে হয়। আমার কখনোই আমি এ বি সি এই তিনটা কলামের ভ্যালু চেঞ্জ করতে পারবো না, কারণ এই তিনটা হচ্ছে আমার মেইন ইনপুটের ভ্যালু। সো আমার হাতে দুইটা কলাম মাত্র বাকি থাকে, সেটা হচ্ছে ডি এবং ই। সো লেটস সে আমি ডি কলামের মধ্যে আমার xi মাইনাস এক্স বার এটার ভ্যালুগুলো আর কি পুট করবো। তাহলে xi হচ্ছে আমার a এর মতো, তাহলে টুলস ফিল ফর্মুলা xi হচ্ছে a1 মাইনাস x1 বার। তাহলে x1 বার কত আসছিল আমার এখানে, বার মানে হচ্ছে মিন অফ x1, এটা 45 আসছিল, তাহলে a1 মাইনাস 45। আমার রেঞ্জ হচ্ছে d1 থেকে d4। ক্যালকুলেটর চালাইতে হবে অনেক বেশি করে, তাহলে হচ্ছে হাতে হাতে আসবে দ্রুত। দেখেন মাইনাস 15 মাইনাস 5 5 15, মাইনাস 15 মাইনাস 5 5 15। আমার xi মাইনাস x বা x1 এর বার আর কি, চারটা ভ্যালু আমি নিয়ে নিয়েছি। পরবর্তীতে আমার হয়তো এটার সামেশন করতে দরকার হয় নাই, এই কারণে আমি সামেশন বা বার কিছু বের করি নাই। এখন মনে করেন যে আমার ই কলামটা আমার হাতে নাই, ই কলামে আমি অন্য কোনো ভ্যালু ক্যালকুলেট করছি, যেমন হচ্ছে এই যে এক্স টু মাইনাস এক্স টু মানে বার, এটার ভ্যালু যদি আমি মনে করেন ই কলামে নিয়ে রাখি। এখন খেয়াল করেন যে মনে করেন ই কলাম আমার হাতে নাই, আমি এবিসি কলাম মুছতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার ইনপুট ডেটা। আমি এটা নিয়ে বারে বারে কাজ করবো, সে এটার ভ্যালু ভুলে মুছতে যাবেন না। আমি কি করতে পারি যে আমি ডি কলামের ভ্যালু এখন মনে করেন ডি কলামে আমার হচ্ছে x1 মাইনাস x1 বার এইটার ভ্যালু ছিল। এবার আমি x1 মাইনাস x1 বার হোল স্কোয়ারের ভ্যালুগুলো নিতে চাই। সিম্পলি আমি হচ্ছে d1 কলামে আবার ফেরত আসলাম, এসে আমি এখানে নতুন ফর্মুলা পুট করব। নতুন ফর্মুলা দিয়ে আমি যদি এখন x1 মাইনাস x বার হোল স্কোয়ারের সূত্র নিতে চাই, তাহলে x1 আছে হচ্ছে আমার a1 এর মধ্যে, a1 আচ্ছা হোল স্কোয়ার দিতে হলে ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট মাইনাস x1 বার হচ্ছে 45 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। আমার d1 থেকে d4 পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ, এক্সিকিউট। ভ্যালু চেঞ্জ হয়ে গেছে সবগুলোই, দেখছেন? আমাদের নর্মাল এক্সেলে কাজ করলেও এমনি কাজ করা যায়। সো ক্যালকুলেটরও সেম, যে আমি একটাতে ভ্যালু পুট করছি, রেঞ্জ সিলেক্ট করে দিছি, ওই রেঞ্জের মধ্যে যতগুলো সেল ছিল প্রত্যেকটা সেলে নতুন হিসাবটা হয়েছে। অ্যান্ড নতুন হিসাবটা আমি লিখছি যে 225 25 25 আবার 225 225 25 25 225। অ্যান্ড এটা হচ্ছে আমার সামেশন লাগছিল। আমি সামেশন কেমনি করছিলাম, জাস্ট সিম্পল ক্যাটালগ স্প্রেডশিট সাম অফ d1 থেকে d4, তাইলে d1 থেকে d4 ব্র্যাকেট ক্লোজ এক্সিকিউট। এই যে সাম আসছে আমার 500, এই যে দেখেন সাম আসছে 500। সো এইভাবে এই হিসাবগুলো করতে হয়। ক্যালকুলেটর হিসাব আমি আপাতত আর দেখাবো না, জাস্ট বলে দিই। এবার এখন কথা হচ্ছে মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে আমার এইরকম পাঁচটা জিনিস হিসাব করতে হবে। দেখেন আমি ভেরিয়েন্স অফ x1 হিসাব করছি, এই এরকম সামেশন অফ xi মাইনাস x1 বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। এভাবে ভেরিয়েন্স অফ x2 হিসাব করছি। কোভেরিয়েন্স অফ x1 y যখন হিসাব করতেছিলাম তখন হিসাবে কি আসছে যে সামেশন অফ x1 এর i, অর্থাৎ
এক্স ওয়ান আই বলতে আমি বুঝাইছি যে এজের যে এক্স বা এক্স ওয়ান নিয়ে কাজ করতেছি, মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই 8 - 1। সো এইটার কাজ করার সময় আমার নতুন একটা ভ্যালু দরকার হয়েছে। সেই ভ্যালুটা কি, যে আমার প্রত্যেকটা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে খেয়াল রাখতে হবে আমার এক্স আছে হচ্ছে এ কলামে, আমার এক্স ওয়ান আছে এ কলামে, এক্স টু আছে হচ্ছে বি কলামে, আর সি কলামে আছে হচ্ছে ওয়াই। এটা যদি ম্যাচ আপ করেন সূত্র লেখার সময় একদম ধরা খাই যাবেন। সো কি করছি, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এক্স ওয়ান আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটার গুণফল। আমি এটার গুণফল, এই যে নতুন একটা ডেটা টেবিল, পুরো ডেটা টেবিল আমার ওখানে আটে নাই, আমি সাইডে শুধু একটা কলামের একটা ডেটা টেবিল রেডি করছি। আমি এই ডেটা টেবিলটা একটু রেডি করা দেখাই কি করছি। এটাই আমার লাস্ট হবে, এরপরে আর হিসাব দেখাবো না। সো লেটস সে আমার ডি সবগুলাই ফিল আপ, আমি মনে করেন যে ডি কলামের মধ্যে আবার রিপ্লেস করবো। সো জাস্ট নতুন ফর্মুলা ফিল করতেছি। এখানে সাবধান যে আমি এ বি সি কোনটার সাথে কি করতেছি এটা খেয়াল রাখতে হবে। সো আমার এক্স ওয়ান আই, এক্স ওয়ান কোথায় আছে, এ কলামের মধ্যে আছে, তাইলে এক্স ওয়ান হচ্ছে আমার এ কলামের মধ্যে, তাহলে আমি এ ওয়ান মাইনাস এ ওয়ান বার, আচ্ছা এক্স আই বার কত ছিল, এক্স আই বার ছিল হচ্ছে, এক্স ওয়ান বার ছিল হচ্ছে 45, তাহলে এটা নিব হচ্ছে 45, ওকে, ইন্টু নতুন ব্র্যাকেট ইন্টু আমার ওয়াই আই মাইনাস ওয়াই বার, ওয়াই কোথায় আছে, আমার সি কলামে আছে। সূত্র লেখার সময় এটা উল্টা পাল্টা করলে পুরা ভ্যালু ফুল আসবে। সো সি ওয়ান মাইনাস, আমি ওয়াই বার কত বাইর করে রাখছি, ওইদিকে ওয়াই বার বের করেছে 133.75, 133.75, ওকে করছি, ফর্মুলা পুট করছি। এইবার আমি রেঞ্জ সিলেক্ট করব যে আমার D1 থেকে D4 এক্সিকিউট। দেখেন চারটা ভ্যালু আসছে, এই যে চারটা ভ্যালু আমি বসাই বলছি, 234, 234.25, 234.25, এই যে লাস্ট আসছে 213.75, এই যে লাস্ট 213.75। আমার একটা সাম দরকার, আমি জাস্ট দেখে দেখে লিখবো। এটা কিন্তু আগের সামের সূত্র, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আগের সাম পরে আছে নাকি পরের সাম আছে। এটা যদি উল্টায় ফেলেন জিনিস কিন্তু ভুল করবেন। এটা কিন্তু আগের সামের সূত্র, এর আগে কেটে দেই, এখানে নতুন সামের সূত্র নেব, নতুন সাম, আচ্ছা D1 থেকে D4, তাহলে D1 থেকে D4 এক্সিকিউট। এই যে নতুন সাম হচ্ছে আমার D1 থেকে D4 পর্যন্ত সবগুলো ভ্যালু, সাম হচ্ছে 505, এই যে সামেশন হচ্ছে 505। এইটুকের জন্য আমার দেখেন কতটুকু, কত বড় একটা হিসাব করতে হয়েছে। এখন এটা যদি হাতে হাতে করতে চান, স্প্রেডশিট ছাড়া করতে চান, তাহলে ভাই আপনার 10 মার্কের এক্সাম শেষ করতে 2 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা তো শেষ করে ফুলায় উঠতে পারবেন বলে আমার মনে হয় না। সো এই যে একটা কোভেরেন্স বের করা হয়েছে, এরকম করে আরো একটা কোভেরেন্স যেটা হচ্ছে এক্স টু আর ওয়াই এর সাথে, আমার এক্স টু আছে হচ্ছে বি কলামে আর ওয়াই আছে সি কলামে। সো আমি এক্স টু বি আর সি কলাম নিয়ে কাজ করছি ওই সূত্রের সময়। আবার আরেকটা কোভেরেন্স এক্স ওয়ান আর এক্স টু এর সাথে, এক্স ওয়ান আছে এ কলামে, এক্স টু আছে বি কলামে। সেইভাবে হিসাব করে করে এই যে পাশে প্রত্যেকটা টেবিল আমি লিখে নিছি, প্রত্যেকটা টেবিল লিখে নিছি আর হিসাব করছি। এইভাবে যখন আমি 3টা কোভেরিয়েন্সের ভ্যালু পেয়ে গেছি, 2টা ভ্যারিয়েন্সের ভ্যালু পেয়ে গেছি, এইবার আমি হচ্ছে বিটা ওয়ান বিটা টু এর মেইন সূত্রের মধ্যে ভ্যালুগুলো ফেলছি। এখন এই ভ্যালুগুলো ফেলাতে হিসাব করতে হবে, রাইট? এখন হচ্ছে আপনি আইদার এখান থেকে স্প্রেডশিটে বের হয়ে ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটরে গিয়ে আস্তে ধীরে একটু ঠান্ডা মাথায় এভাবে বসান। প্রথমে একটা ভ্যালু নিয়েছি আমি 505/3, এটাকে হচ্ছে দশমিক করে নেই, আমি ভগ্নাংশতেই রেখে দিছি। আবার 505/3, তাহলে এটা উপরে হচ্ছে 505/3, আমার গুণ হচ্ছে 36.75, নিচে হচ্ছে 3, এইভাবে মাইনাস, এইভাবে এভাবে এভাবে আগাবেন আস্তে ধীরে। পুরো ভ্যালু ক্যালকুলেটরে বসায় যদি এক্সিকিউট দেন তাহলে একটা ভ্যালু আসবে। আমি এখানে সব বসাইনি, সিনট্যাক্স এরর আসছে এই জন্য। সো এইভাবে বিটা ওয়ান এর ভ্যালু আসছে 0.2, এইভাবে বিটা টু এর ভ্যালু আসছে 3। সব বসানোর পরে ফাইনালি আমি বিটা ওয়ান বের করতেছিলাম। সো বিটা ওয়ান কেমনে বের করছি, আমার মেইন সূত্র কি ছিল যে y cap is equals to beta naught minus beta 1, beta 1 x1, মাইনাস ছিল না প্লাস ছিল,
প্লাস বিটা টু এক্স টু। সো আমি বিটা নটের ভ্যালু বের করতে চাইলে বিটা ওয়ান এক্স ওয়ান আর বিটা টু এক্স টুকে ওই পাশে নিয়ে গেছি, ওয়াই ক্যাপের সাথে নিয়ে গেছি। দেখেন তো এই পাশে প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে, আর ওয়াই এর বার, এক্স ওয়ান এর বার, এক্স টু এর বার, এইভাবে করলে হচ্ছে বিটা নটের ভ্যালু চলে আসে। ভ্যালু বসাইছি, বিটা নটের ভ্যালু পাইছি। ফাইনালি আমরা হচ্ছে আমাদের ইকুয়েশনের মধ্যে ভ্যালু বসাই। এটা হচ্ছে আমার সেই ফাইনাল মডেল, যেটা আমি ট্রেন করার মাধ্যমে ফাইনাল মডেলের ইকুয়েশন যেটা, সেটা গেইন করতে পারছি। সো কুইজের বাকি কোশ্চেন ইজি ছিল। আমি একটা সিলি মিস্টেকের কারণে ফুল মার্ক দিতে পারিনি। বি নাম্বার কোশ্চেন ছিল যে আমার এই যে টেস্ট ডেটা দেওয়া আছে, এইচ হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালু, বি ওয়ান বিএমআই হচ্ছে এক্স টু এর ভ্যালু, আর ওয়াই ক্যাপের ভ্যালু দেওয়া আছে। তো আমার বি নাম্বারের ক্ষেত্রে কোশ্চেনে বলছিল যে হসপিটাল নাও ওয়ান্টস টু এস্টিমেট দি ব্লাড প্রেশার অফ টু নিউ পেশেন্টস। তো টু নিউ পেশেন্টসে আমার এক্স ওয়ান আর এক্স টু ধরে আমার হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু হিসাব করে বের করতে হবে। একটা আসছে 136, একটা আসছে 144। এখন দেখেন যে আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে কিন্তু এই ভ্যালুগুলো ডিফার করতেছে। আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে পেশেন্ট ওয়ানের ক্ষেত্রে 142, আমার প্রেডিক্টেড ভ্যালু আসছে 136। আমার অ্যাকচুয়াল ভ্যালু পেশেন্ট টু এর ক্ষেত্রে হচ্ছে 153, প্রেডিক্টেড ভ্যালু আসছে 144। সো 3 নম্বরে আমার বলছে যে ক্যালকুলেট দ্য মিন স্কোয়ার এরর। তো মিন স্কোয়ার এররের ক্ষেত্রে আমি গিয়ে সূত্রটা ঠিক লিখছিলাম, বাট ক্যালকুলেশনে ওই সময় এত প্রেশারে ছিলাম যে আমাদের 30 মিনিট টাইম দিয়েছিল, 35 মিনিট ধরে আমি জাস্ট লিখেই গেছি, আমার হিসাব শেষ হচ্ছিল না। তো আমি হচ্ছে এইখানে একটা সিলি মিস্টেক করে ফেলি যে ওয়াই এ মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার, এটা সামেশন মানে হচ্ছে প্রত্যেকটার উপরে স্কোয়ার থাকতো, এটার উপরে একটা স্কোয়ার থাকতো, এটার উপরে স্কোয়ার থাকতো, বাইরে টোটালের উপরে স্কোয়ার না, আমি ভুল করে আর কি বাইরে টোটালের উপরে স্কোয়ার মেরে দিছিলাম। সো এই কারণে আমি ফুল মার্ক নিতে পারিনি। তো এমএসসি বা মিন স্কোয়ার এরর এটাও আসতে পারে। তো এটাও আর কি আমার দেখা হয়ে গেল। তো আমরা লিনিয়ার রিগ্রেশন দেখলাম, আমরা হচ্ছে মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন দেখলাম। আমরা একটু ছোট করে লজিস্টিক রিগ্রেশনটা দেখে নেই, কারণ লজিস্টিক রিগ্রেশনে আহামরি কিছু নাই আসলে, তো রাখবো না। আমার লজিস্টিক রিগ্রেশন আসলে খাতায় লিখিও নেই তখন, কারণ মানে এতই কম ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়েছে। লজিস্টিক রিগ্রেশনে জাস্ট সূত্রটা জানলেই চলে। আমার সূত্রটা দেখে এই যে এখানে আমরা একটা সিগময়েড ফাংশন ইউজ করি। সো sigmoid of z is equals to 1 divided by 1 plus e to the power minus z। এখানে আমি যদি z এর ভ্যালু বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে এই সূত্রের মধ্যে যে z এর ভ্যালু বসাই দিব, বসাই দিলেই আমার সিগময়েড ফাংশনের ভ্যালু চলে আসবে। এই সিগময়েড ফাংশনের ভ্যালুর উপর নির্ভর করে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম করি লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে। সো জেড এর ভ্যালুর ক্ষেত্রে সূত্র দেওয়া আছে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু প্লাস বিটা এন এক্স এন। এখন কথা হচ্ছে যে কয়েক রকমের কেস ঘটতে পারে। সেটা হচ্ছে যে জেড এর ভ্যালু কোশ্চেনে সরাসরি দিয়ে দিল, বললো যে এখন সিগময়েড ফাংশনের ভ্যালু বের করে ইন্টারপ্রেট করো, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে যে আমার হচ্ছে বিটা নট বিটা ওয়ান এক্স বিটা টু এটার ভ্যালু দিয়ে দিছে। যেমন আমি একটা এক্সাম্পলে যাই, এখানে এক্সাম্পল আছে। ওকে, আচ্ছা, এটা কি অ্যাপেল নাকি অ্যাপেল না, এরকম একটা প্রবলেমের এক্সাম্পল দিছে আর কি। 4টা ফ্রুট, 2টা হচ্ছে অ্যাপেলের ডেটা দিছে, 2টা অ্যাপেল না, এরকম ডেটা দিছে। তো আর কি রেকর্ড চলছে কিনা, ইয়েস ইয়েস রেকর্ডিং। তো এখন হচ্ছে এখান থেকে আমাকে আমার লজিস্টিক রিগ্রেশন মডেল ইউজ করে আমাকে একটা মডেল রেডি করতে হবে, যেখানে আমি যদি নতুন ডেটা ইনপুট দেই, সেক্ষেত্রে আমার মডেল আমাকে প্রেডিকশন দেবে যে এটা কি অ্যাপেলের ডেটা নাকি অ্যাপেলের ডেটা না। তো জেড এর ক্ষেত্রে খেয়াল করেন যে আমার ভ্যারিয়েবল কটা দেওয়া আছে। ওয়েট এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কালার এটা হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া আছে এক্স ওয়ান আর এক্স টু, রাইট। তো এরবার আমার জেড এর যে ইকুয়েশন সেটা হয়ে যায় যে বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান বিটা টু এক্স টু। এখন কোশ্চেন হচ্ছে যে বিটা নট বিটা ওয়ান বিটা টু এগুলোর ভ্যালু কেমনে পাবো। বিটা নট বিটা ওয়ান বিটা টু এটা হচ্ছে আমরা মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশনে কাজ করে আসছে অলরেডি। সো এটা যদি এক্সামে আসে, অ্যাকচুয়াল রুলিং অনুযায়ী মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশনের যে সূত্র সেটা এখানে পড়ার কথা না, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলিং যতটুকু আমি জানি। সো এক্সামে এরকম কোশ্চেন আসলে বিটা নট বিটা ওয়ান বিটা টু এগুলোর ভ্যালু দিয়ে দেওয়ার কথা। যদি দিয়ে দেয়, যেমন এখানে দিয়ে দেওয়া ছিল যে দিয়ে দিছে খুব ভালো।
তাইলে দিয়ে দিলে তো আমি মডেল জাস্ট বানাই ফেলতে পারলাম। এখন যদি আমার x1 x2 দুইটা নতুন ফ্রুটের জন্য প্রেডিক্ট করতে বলে, তাহলে আমি দুইটার জন্য হচ্ছে z এর ভ্যালু ক্যালকুলেট করব, দেন z দিয়ে হচ্ছে আমি সিগমাট ফাংশনের ভ্যালু বা y ক্যাপ যেটা প্রেডিক্টেড ভ্যালু সেটা আনবো। এখন প্রেডিক্টেড ভ্যালু থেকে আমার হচ্ছে মানে ইন্টারপ্রেট করতে হবে। আমার লজিস্টিক রিগ্রেশনে ভ্যালু বের করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারপ্রেট করতে পারা। সো আমার এখানে খেয়াল করেন যে সিগমাট ফাংশনের ভ্যালু হচ্ছে 0.562, রাইট? এখন আমাকে থ্রেশহোল্ড ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। আমার সিগমাট ফাংশনের চিত্রটা কিছুটা এইরকম, যে এইরকম করে হুট করে 1 হয়ে যায়। সো এটা একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম, যেটার অ্যান্সার আইদার 0 অথবা 1 হয় আর কি, বা হইতে হয় আর কি। সো 1 মানে হচ্ছে ইয়েস, 0 মানে নো। তো এখন আমাকে একটা থ্রেশহোল্ড ভ্যালু রাখতে হবে। থ্রেশহোল্ড ভ্যালুটা এই বরাবর থাকবে, যে এমন একটা থ্রেশহোল্ড ভ্যালু যে ওই ভ্যালুটার আগে যদি কোনো রেজাল্ট আসে, লেটস সে আমার থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.5, তার মানে আমার মডেল থেকে যদি 0.5 এর কম কোনো ভ্যালু আসে তখন আমি বলবো যে অ্যান্সার হচ্ছে 0 বা ফলস। আর যদি 0.5 এর বেশি কোনো ভ্যালু আসে তখন আমি বলে দেবো যে অ্যান্সার হচ্ছে ট্রু বা 1। সো এখানে আমার সেগমেন্ট ফাংশনে দেখেন যে ভ্যালু 0.5 এর বেশি আসছে, এই কারণে এখানে 0.5 এর বেশি ধরে এটাকে বলছে যে ট্রু। সো ফ্রুটটা হচ্ছে অ্যাপেল। এখন আমি যদি মনে করেন যে থ্রেশহোল্ড ভ্যালুটা 0.5 না ধরে 0.7 ধরতাম, বা মনে করেন কোশ্চেনে দিয়ে দিছে বলছে যে থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে 0.7, তো থ্রেশহোল্ড ভ্যালু যদি 0.7 হইতো, আমার মডেল যদি 0.562 রেজাল্ট জেনারেট করতো, তাহলে আমার মডেল থেকে প্রেডিকশন আসতো ফলস বা 0, অর্থাৎ এটা অ্যাপেল না। সো লজিস্টিক রিগ্রেশনে আমার ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে যে ইন্টারপ্রিটেশনটা বলতে পারা বা করতে পারা। ইন্টারপ্রিটেশনটা কি হচ্ছে বা আমার মডেল কি ক্লাসিফাই করতেছে, এটাই হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ইম্পর্টেন্ট পার্ট। সো আই হোপ আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। আমরা হচ্ছে এই ভিডিওটা এখানে কনক্লুড করতেছি। আমরা লিনিয়ার রিগ্রেশন দেখছি, আমরা মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন দেখছি, আমরা লজিস্টিক রিগ্রেশন দেখছি। সো আই হোপ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।